হ্যালো বন্ধুরা, আজ চলে এসেছি একটা নতুন টপিক নিয়ে। সেটা হলো বিদেশিরা কিভাবে ভারতে এসেছিল এবং ভারতকে কিভাবে তারা লুট করে নিয়ে গেছিল এবং সে সম্পর্কে আহ, মানে ভারতে এসে তারা বাণিজ্যের নামে কিভাবে লুট করে নিয়ে গেছিল সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো ডাব্লিউবিসিএস বা বিসিএস অন্যান্য পরীক্ষাগুলিতে সমানভাবে এসেছে, এবং আমি আশাবাদী যে পরবর্তীতে গ্রুপ সি এবং গ্রুপ ডি তেও আসবে। সেজন্য আজকের কোশ্চেনগুলো হলো, ব্রিটিশরা, ফরাসিরা এবং মোগলরা যে ভারত আক্রমণ করেছিল এবং ভারতে আক্রমণ করে যে লুট করেছিল, লুটপাট করে নিয়ে চলে গেছিল তাদের দেশ সমৃদ্ধ করার জন্য, সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজ আমরা আলোচনা করতে যাচ্ছি। দেখো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাচ্য দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য কবে সনদ পায়? প্রাচ্য দেশ মানে হচ্ছে আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ তখন তো এক জায়গায় ছিল, তাই প্রাচ্য দেশ বলা হচ্ছে সব দেশগুলোকে মিলে। সে প্রাচ্য দেশের সঙ্গে বাণিজ্য করার জন্য কবে সনদ পায়? সনদ মানে হচ্ছে যে চুক্তি। সে কবে সনদ পায়? 1600 খ্রিস্টাব্দে। 1600 খ্রিস্টাব্দে সনদ পায়। ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ এই সনদ প্রদান করেন। কে প্রদান করেন? ব্রিটেনের রানী প্রথম এলিজাবেথ এই সনদ প্রদান করে। প্রাথমিকভাবে এটি 15 বছরের জন্য দেওয়া হয়েছিল। 15 বছরের জন্য দেওয়া হয়েছিল, পরবর্তীকালে ওরা 100 বছর 150 বছর রাজত্ব করে চলে গেছে। এর ফলে কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকার পায়। এর ফলে কি হয়? কোম্পানি একচেটিয়া বাণিজ্য করতে থাকে। তারপরে কোশ্চেনটা দেখো, বন্দিবাসের যুদ্ধ কবে হয়? 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসের যুদ্ধ হয়। 1760 খ্রিস্টাব্দে বন্দিবাসে যুদ্ধ হয়। এটি ছিল তৃতীয় কর্ণাটক যুদ্ধের একটি নির্ণায়ক লড়াই। তৃতীয় কর্ণাটক যুদ্ধের একটি নির্ণায়ক লড়াই। এই যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে। তাহলে ইংরেজরা যেভাবে এসেছিল, ফরাসিরাও এসেছিল, তাই ফরাসিদের পরাজয় ঘটে। এর ফলে ভারতে ফরাসি আধিপত্যের স্বপ্ন শেষ হয়ে যায়। মানে ভারতে ফরাসিরা এসেছিল, ওলন্দাজ, ডাচ যাদেরকে বলা হয়, সেই ফরাসিরা এসেছিল ইংরেজদের মতো লুটপাট করতে। কিন্তু যখন বন্দিবাসের যুদ্ধ হলো, তখন তাদের স্বপ্নগুলো ভেঙে যেতে শুরু করে। বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়? উত্তর হলো ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে। ইংরেজ সেনাপতি আয়ারকুট আর ফরাসি সেনাপতি লালির মধ্যে এই যুদ্ধ হয়েছিল, বন্দিবাসের যুদ্ধ। বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়? ইংরেজ সেনাপতি আয়ারকুট ও ফরাসি সেনাপতি লালির মধ্যে হয়েছিল। স্যার আয়ারকুট ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন। স্যার আয়ারকুট কি করেন? ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন। আর কাউন্ট দ্য ল্যালি ফরাসি বাহিনীর নেতৃত্ব দেন। পন্ডিচেরি ফরাসিদের হাতছাড়া হয়। এই যুদ্ধের ফলে কি হয়? পন্ডিচেরিটা হাতছাড়া হয়। তাহলে ইংরেজদের বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন কে? স্যার আয়ারকুট। আর ফরাসি বাহিনীর নেতৃত্ব দিয়েছিল লালি বা লেলি। কর্ণাটকের প্রথম যুদ্ধ কবে হয়? 1746 খ্রিস্টাব্দে। কর্ণাটকের প্রথম যুদ্ধ কবে হয়? 1746 খ্রিস্টাব্দে। খুব ইম্পর্টেন্ট। কর্ণাটকের প্রথম যুদ্ধ কবে হয়? 1746 খ্রিস্টাব্দে। এই যুদ্ধ 1748 খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। তাহলে শেষ হয় কবে? 1748 খ্রিস্টাব্দে। এটি ইউরোপের অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ প্রভাব ছিল। এটি অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ এর প্রভাব ছিল। আইলা স্যাপলার সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। কর্ণাটকের যুদ্ধের সমাপ্তি কিভাবে ঘটে? আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। সিরাজউদ্দৌলা কবে মসনদে বসেন? সিরাজউদ্দৌলা কবে মসনদে বসেন? 1756 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা মসনদে বসেন। তিনি দাদু আলীবর্দী খাঁর মৃত্যুর পরে নবাব হন। আলীবর্দী খাঁ কে ছিল? সিরাজউদ্দৌলার দাদু।
মাত্র 23 বছর বয়সে তিনি বাংলার নবাব হয়েছিলেন। তাহলে যখন তিনি বাংলার নবাব হন, তার তখন বয়স কত ছিল? মাত্র 23 বছর। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। তিনি ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব। এরপরে আর কেউ নবাব হননি। ঘসেটি বেগম। ঘসেটি বেগম কে ছিলেন? নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠ কন্যা। নবাব আলীবর্দী খাঁর জ্যেষ্ঠা কন্যা ছিল ঘসেটি বেগম। তিনি সিরাজউদ্দৌলার খালা ছিলেন বা মাসি। সিরাজউদ্দৌলার মাসি ছিলেন। চাকার শাসনকর্তা সরি ঢাকার শাসনকর্তা নওয়াজিশ মোহাম্মদের স্ত্রী ছিলেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে তিনি ইংরেজদের সাহায্য করেন। সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে ইংরেজদেরকে সাহায্য করেছিল ঘসেটি বেগম। ঢাকা ঢাকা কলকাতার নামকরণ কে আলীনগর করেন? কলকাতার নামকরণ কে আলীনগর করেন? সিরাজউদ্দৌলা। কলকাতার নামকরণ করেন সিরাজউদ্দৌলা, আলীনগর করেন। 1756 সালে কলকাতা জয়ের পর তিনি এই নাম রাখেন। তাহলে কত সালে রাখেন? 1756 সালে। দাদু আলীবর্দী খাঁর নাম অনুসারে এই নামকরণ করা হয়। দাদু আলীবর্দী খাঁর নাম অনুসারে আলীনগর নামকরণটা করা হয়। এটা ইম্পর্টেন্ট। তিনি মানিকচাঁদকে কলকাতার শাসনভার অর্পণ করেছিলেন। কলকাতার শাসনভার অর্পণ করেছিলেন কার হাতে? মানিকচাঁদের হাতে। ভাস্কো ডা গামা কোন বছর ভারতে আসেন? ভাস্কো ডা গামা কোন বছর ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে ভারতে আসেন। তিনি কালিকট বন্দরে প্রথম পদার্পণ করেন। তাহলে ভাস্কো ডা গামা প্রথম কোথায় এসেছিলেন? কালিকট বন্দরে। কালিকটের রাজা জামেরিন তাকে স্বাগত জানান। তিনি উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতে আসেন। তিনি উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতে এসেছিলেন ভাস্কো ডা গামা 1498 খ্রিস্টাব্দে। 1497 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হয়েছিল। 1498 খ্রিস্টাব্দে সরি 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 1498 খ্রিস্টাব্দে ভাস্কো ডা গামা ভারতে আসেন। পলাশী যুদ্ধ কবে হয়? 1757 সালে। পলাশী যুদ্ধ কবে হয়? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন পলাশী যুদ্ধ হয়। পলাশী যুদ্ধ কবে হয়? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন। ভাগীরথী নদীর পলাশীর আমবাগানে এই যুদ্ধ হয়। তাহলে ভাগীরথী নদীর পলাশীর আমবাগানে এই যুদ্ধ হয়। এখনো সেই জায়গাটা অস্থায়ী রয়েছে। রবার্ট ক্লাইভ এবং সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ হয়। কার কার মধ্যে যুদ্ধ হয়? পলাশী যুদ্ধ, রবার্ট ক্লাইভ আর সিরাজউদ্দৌলার মধ্যে যুদ্ধ হয়। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় নবাব পরাজিত হন। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় বাংলার নবাব, বাংলার শেষ নবাব পরাজিত হন। বিদরের যুদ্ধ। বিদরের যুদ্ধ কবে হয়? বিদরের যুদ্ধ কবে হয়? 1759 খ্রিস্টাব্দে বিদরের যুদ্ধ হয়। এটি হুগলি জেলার বিদারা নামক স্থানে হয়েছিল। এটি হুগলি জেলার বিদারা নামক স্থানে হয়েছিল। ইংরেজ ও ওলন্দাজের মধ্যে এই যুদ্ধ হয়। বিদরের যুদ্ধ কাদের মধ্যে হয়? ইংরেজ আর ওলন্দাজের মধ্যে বা ফরাসিদের মধ্যে। ওলন্দাজরা পরাজিত হয়ে ভারতের রাজনৈতিক ক্ষেত্র থেকে বিদায় নেন। ওলন্দাজরা পরাজিত হয়ে ভারতের রাজনৈতিক ক্ষেত্র থেকে বিদায় নেন। বিদরের যুদ্ধ কাদের মধ্যে হয়? একটু আগে বললাম ওলন্দাজ ও ইংরেজদের মধ্যে হয়। ইংরেজ সেনাপতি কর্নেল ফোর্ড এই যুদ্ধে নেতৃত্ব দেন। তাহলে কে নেতৃত্ব দেন? ইংরেজ সেনাপতি কর্নেল ফোর্ড। আর মির্জাফর গোপনে ওলন্দাজদের সাহায্য চেয়েছিলেন। মির্জাফর গোপনে ওলন্দাজদের সাহায্য চেয়েছিলেন। এই যুদ্ধের ফলে ইংরেজদের ক্ষমতা সুপ্রতিষ্ঠিত হয়। মানে বিদরের যুদ্ধে ওলন্দাজদের হারিয়ে দিয়ে তাদের ইংরেজরা যেটা করতে চেয়েছিল সেটা সুপ্রতিষ্ঠিত হয়। মীর কাসিম কবে নবাব হন? মীর কাসিম কবে নবাব হন? 1760 খ্রিস্টাব্দে মীর কাসিম নবাব হন। 1760 খ্রিস্টাব্দে মীর কাসিম নবাব হন। ইংরেজরা মির্জাফরকে সরিয়ে তার জামাতা মীর কাসিমকে নবাব করেন। তাহলে মির্জাফরের
জামাতা ছিল মীর কাসিম। তিনি বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলার অধিকার ইংরেজদের দেন। তিনি বর্ধমান, মেদিনীপুর ও চট্টগ্রাম জেলার অধিকার ইংরেজদের দেন। তিনি ছিলেন বাংলার শেষ শক্তিশালী নবাব। তাহলে বাংলার শেষ শক্তিশালী নবাব কে ছিল? মীর কাসিম। বক্সারের যুদ্ধ কবে হয়? বক্সারের যুদ্ধ কবে হয়? 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর। 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর বক্সারের যুদ্ধ হয়। ইংরেজ সেনাপতি হেক্টর মুনরোর সাথে এই যুদ্ধ হয়। ইংরেজ সেনাপতি হেক্টর মুনরোর সাথে এই যুদ্ধ হয়। বক্সারের যুদ্ধ খুব ইম্পর্টেন্ট, যে 1764 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর কোন যুদ্ধ হয়েছিল, বা বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? 1764 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর হয়েছিল। কার কার মধ্যে হয়েছিল? মীর কাসিম, সুজাউদ্দৌলা ও শাহ আলমের মিলিত বাহিনী পরাজিত হয়। আর কার কার মধ্যে হয়েছিল? ইংরেজদের মধ্যে হয়েছিল। ইংরেজ আর মীর কাসিম, সুজাউদ্দৌলা, শাহ আলম মিলিত হয়ে বাহিনী তৈরি করেছিল, তা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিল। ইংরেজরা বক্সারের যুদ্ধে হারিয়ে দিয়েছিল। এই যুদ্ধে ভারত ইংরেজ শাসনের ভিত্তি মজবুত করে। ভারতে ইংরেজ শাসনের ভিত্তি মজবুত করে তারা। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন মোগল সম্রাট দেওয়ানি দিয়েছিলেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোন মোগল সম্রাট মানে ব্যবসার ছাড়পত্র বা দেওয়ানি দিয়েছিলেন? দ্বিতীয় শাহ আলম। 1765 সালে এলাহাবাদের সন্ধি অনুযায়ী এই অধিকার দেওয়া হয়। 1765 সালে এলাহাবাদের সন্ধি অনুযায়ী এই অধিকার দেওয়া হয়। কোম্পানি বাংলা, বিহার ও উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার পায়। কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার রাজস্ব আদায়ের অধিকার পায়। এই বিনিময়ে সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা দেওয়া ঠিক হয়। এই বিনিময়ে সম্রাটকে বার্ষিক 26 লক্ষ টাকা দেওয়া ঠিক হয়। দেওয়ানি লাভের সময় বাংলার নবাব কে ছিল? নজম-উদ-দৌলা। দেওয়ানি লাভের সময় বাংলার নবাব ছিল নজম-উদ-দৌলা। তিনি ছিলেন মীরজাফরের পুত্র। তিনি ছিলেন মীরজাফরের পুত্র। তিনি ছিলেন নামমাত্র শাসক, মানে শাসনভার চালাবে অন্যজন, শুধু ওর নামটা শুধু থাকবে যে ও হচ্ছে সেখানকার নবাব। প্রকৃত ক্ষমতা চলে যায় ইংরেজ কোম্পানির হাতে। এই সময় যখনই দেওয়ানি লাভ হয়ে গেল, তখনই মানে সব ক্ষমতা ইংরেজের হাতে চলে যায়। দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর কে ছিল? দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর কে ছিল? এটা খুব ইম্পর্টেন্ট। দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ। ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেওয়ানি লাভের সময় কলকাতার গভর্নর কে ছিলেন? রবার্ট ক্লাইভ। তিনি দ্বিতীয়বার গভর্নর হয়ে ভারতে আসেন। তিনি দ্বিতীয়বার গভর্নর হয়ে ভারতে আসেন। তিনি বাংলার দ্বৈত শাসন প্রবর্তন করেন। তিনি বাংলায় দ্বৈত শাসন প্রবর্তন করেন। দেওয়ানি লাভ ছিল তারই কূটনৈতিক জয়। দেওয়ানি লাভ ছিল তারই কূটনৈতিক জয়। ইংরেজদেরই কূটনৈতিক জয় ছিল। মীর কাসিম মুর্শিদাবাদ থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? মীর কাসিম মুর্শিদাবাদ থেকে, বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ, সেটা কোথায় স্থানান্তরিত করেন? মুঙ্গেরে। মুঙ্গেরে স্থানান্তরিত করেন। ইংরেজদের ষড়যন্ত্র ও প্রভাব থেকে মুক্ত থাকার জন্য তিনি এটিকে করেন। মুঙ্গেরে তিনি কামান ও বন্দুক তৈরি কারখানা স্থাপন করেন। তাহলে মুঙ্গেরে মীর কাসিম কামান ও বন্দুক তৈরি কারখানা গড়ে তুলেছিলেন। তিনি সেনাবাহিনীকে ইউরোপীয় ধাঁচে সুসজ্জিত করেছিলেন। তাহলে সেনাবাহিনীকে ইউরোপীয় ধাঁচে সুসজ্জিত করেছিলেন কোথায়? মুঙ্গেরে। বক্সার যুদ্ধে মীর কাসিমের মিত্র শক্তি কারা ছিলেন? বক্সার যুদ্ধে মীর কাসিমের মিত্র শক্তি কারা ছিলেন? দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা। দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম, অযোধ্যার নবাব সিরাজউদ্দৌলা। তিনজন সম্মিলিত বাহিনীর বক্সারের যুদ্ধে অংশ নেয়। হুম। ইংরেজদের উন্নত সমর কৌশলের কাছে এই বিশাল বাহিনী পরাজিত হয়। বক্সার যুদ্ধে ইংরেজরা
ভারতীয়দের পরাজিত করেছিল। এর ফলে উত্তর ভারতে ইংরেজদের আধিপত্য বিস্তার লাভ করে। উত্তর ভারতে আধিপত্য বিস্তার লাভ করে। বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? মির্জাফর। বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিল মির্জাফর। মীর কাসিমের সাথে যুদ্ধের আগেই ইংরেজরা মির্জাফরকে পুনরায় নবাব করে। মীর কাসিমের সাথে যুদ্ধের আগেই ইংরেজরা মির্জাফরকে নবাব করে পুনরায়। তিনি ছিলেন পুতুল নবাব, মানে সবকিছু ইংরেজদের হাতে চলে যায় এবং তিনি একটা পুতুলের মতো, মানে পুতুলের মতো ইংরেজরা ইউজ করছিল। তার বিশ্বাসঘাতকতার জন্যই পলাশীর যুদ্ধ, সিরাজের পতন হয়েছিল। এই মির্জাফরের বিশ্বাসঘাতকতার জন্য পলাশীর যুদ্ধে সিরাজের পতন হয়েছিল এবং বাংলা চলে যায় ইংরেজদের হাতে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কবে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা কবে হয়েছিল? 31শে ডিসেম্বর 1600 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠা হয়েছিল। লন্ডনের একদল বণিক মিলে এই কোম্পানি গঠন করে। উদ্দেশ্য ছিল প্রাচ্যের দেশগুলি থেকে মসলা অন্যান্য পণ্যের বাণিজ্য করা। প্রথমে এর নাম ছিল গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন। গভর্নর অ্যান্ড কোম্পানি অফ মার্চেন্ট অফ লন্ডন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আদি নাম। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম কোথায় পদার্পণ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রথম কোথায় পদার্পণ করে? সুরাটে। সুরাটে পদার্পণ করে 1608 সালে হকিন্সের আগমনে। 1608 সালে হকিন্সের আগমনে তারা সুরাটে প্রথম পদার্পণ করে। সুরাট ছিল মুঘল ভারতের প্রধান বন্দর। সুরাট ছিল মুঘল ভারতের প্রধান বন্দর। 1613 সালে জাহাঙ্গীরের ফরমান পেয়ে তারা এখানে প্রথম কুঠি স্থাপন করে, প্রথম ঘর বা প্রথম বাড়ি স্থাপন করে। কোথায়? 1613 সালে জাহাঙ্গীরের ফরমান পেয়ে, মুঘল রাজ জাহাঙ্গীর, সে জাহাঙ্গীরের ফরমান পেয়ে, ছাড়পত্র পেয়ে, সনদ পেয়ে তারা কুঠি স্থাপন করে। এটি পশ্চিম ভারতে ইংরেজ বাণিজ্যের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। পশ্চিম ভারতের প্রধান কেন্দ্র হয়ে ওঠে ইংরেজদের সুরাট। বাংলায় নবাবী আমলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুর্শেদ কুলি খাঁ। বাংলায় নবাবী আমলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মুর্শেদ কুলি খাঁ। 1717 সালে তিনি বাংলার স্বাধীন সুবাদার বা নবাব হন। 1717 সালে তিনি ঢাকা থেকে রাজধানী মকসুদাবাদ বা মুর্শিদাবাদ স্থানান্তরিত করেন। তাহলে মুর্শিদাবাদের পূর্ব নাম কি ছিল? মকসুদাবাদ। মকসুদাবাদ ছিল মুর্শিদাবাদের পূর্ব নাম। তিনি রাজস্ব ব্যবস্থার সংস্কার করেছিলেন। রাজস্ব ব্যবস্থার সংস্কার করেছিলেন মুর্শেদ কুলি খাঁ। আলীবর্দী খাঁ কখন বাংলার নবাব ছিলেন? আলীবর্দী খাঁ কখন বাংলার নবাব ছিলেন? 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ পর্যন্ত আলীবর্দী খাঁ নবাব ছিলেন। তিনি সরফরাজ খাঁকে গেরিয়ার যুদ্ধে পরাজিত করে নবাব হন। সরফরাজ খাঁকে গিরিয়ার যুদ্ধে পরাজিত করে নবাব হন। তার আমলে মারাঠা বর্গী আক্রমণ প্রবল আকারে ধারণ করে। তার আমলে মারাঠা বর্গী আক্রমণ প্রবল আকার ধারণ করে। তিনি মারাঠাদের সাথে সন্ধি করে উড়িষ্যা ছেড়ে দিতে বাধ্য হয়। মারাঠাদের সাথে সন্ধি করে উড়িষ্যা ছেড়ে দেয়। আলীনগরের সন্ধি কবে কাদের মধ্যে হয়? সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয়। ক্লাইভ কলকাতা পুনরুদ্ধার করার পর এই সন্ধি হয়। তাহলে কখন হয়? ক্লাইভ যখন কলকাতা পুনরুদ্ধার করেছিল তখন এই সন্ধি হয়েছিল। এই সন্ধি দ্বারা ইংরেজরা তাদের বাণিজ্যিক অধিকার ফিরে পায়। ইংরেজরা কলকাতায় দুর্গ নির্মাণের অনুমতিও আদায় করে নেয়। কখন? আলীগড়ের সন্ধি দ্বারা। আলীনগরের সন্ধি কবে হয়? 9ই ফেব্রুয়ারি 1757 খ্রিস্টাব্দে। 9ই ফেব্রুয়ারি
1757 খ্রিস্টাব্দে আলীনগরের সন্ধি হয়। কোনো কোনো কোশ্চেনে 9 ফেব্রুয়ারি সঠিক তারিখ, প্রশ্নে 4 ফেব্রুয়ারি উল্লেখ থাকলেও 9 ফেব্রুয়ারি অধিক গ্রহণযোগ্য। কোনো কোনো কোশ্চেনে 9 ফেব্রুয়ারির জায়গায় 4 ফেব্রুয়ারি থাকতে পারে, কিন্তু 9 ফেব্রুয়ারি গ্রহণযোগ্য। এটি ছিল পলাশী যুদ্ধের অন্যতম প্রেক্ষাপট। হুম, আলীনগরের সন্ধি এর পর থেকে পলাশী যুদ্ধের মানে রমরমা গড়ে উঠেছিল। রংধমামা বেজে উঠেছিল। এরপরেই পলাশীর যুদ্ধ শুরু হয়েছিল। সিরাজ বাধ্য হয় এই অবমানজনক সন্ধিতে স্বাক্ষর করেন হয়ে এই অবমানজনক সন্ধিতে স্বাক্ষর করেন। পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? নবাব সিরাজউদ্দৌলা ও ইংরেজদের মধ্যে হয়েছিল। ইংরেজ বাহিনীর নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ। নবাবের পক্ষে মীর মদন মোহনলাল বীরত্বের সাথে যুদ্ধ করেন। প্রধান সেনাপতি মীর জাফর যুদ্ধক্ষেত্রে নিষ্ক্রিয় ছিলেন, পুতুলের মতো দাঁড়িয়েছিল মীর জাফর। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বছর দেওয়ানি লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন বছর দেওয়ানি লাভ করে? 1765 সালে 12ই আগস্ট দেওয়ানি লাভ করে। ক্লাইভ নিজে উপস্থিত থেকে এই ফরমান গ্রহণ করেন। ক্লাইভ নিজে উপস্থিত থেকে এই ফরমান গ্রহণ করেন। এটি বাংলার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এটি বাংলার ইতিহাসে একটা যুগান্তকারী ঘটনা। এর ফলে কোম্পানি বণিকের মানদণ্ড ছেড়ে রাজদণ্ড গ্রহণ করে। এর ফলে কোম্পানি বণিকের মানদণ্ড ছেড়ে রাজদণ্ডয় গ্রহণ করে। মানে বণিকের মানদণ্ড মানে কি, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে রাজার মতো হতে শুরু করে। প্রথম কর্ণাটকের যুদ্ধ কখন হয়েছিল? প্রথম কর্ণাটকের যুদ্ধ হয়েছিল 1746 থেকে 1748, একটু আগে বললাম। ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধের প্রভাবে ভারতে এ যুদ্ধ হয়। ইউরোপে অস্ট্রিয়ার উত্তরাধিকারী যুদ্ধের প্রভাবে এই যুদ্ধ হয়। ফরাসি গভর্নর দুপ্লে মাদ্রাজ দখল করে নেন। ফরাসি গভর্নর দুপ্লে মাদ্রাজ দখল করে নেন। আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান ঘটে। তাহলে প্রথম কর্ণাটকের যুদ্ধ কোন সন্ধির মাধ্যমে অবসান ঘটে? আইলা স্যাপেলের সন্ধির মাধ্যমে অবসান ঘটে। প্রথম কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল। কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিন এতে জড়িয়ে পড়েন। কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিন এতে জড়িয়ে পড়েন। সেন্ট থোম এর যুদ্ধে ফরাসিরা নবাবের বাহিনীকে পরাজিত করে। সেন্ট থোমের যুদ্ধে ফরাসিরা নবাবের বাহিনীকে পরাজিত করে। এটি ভারতীয় রাজাদের দুর্বলতা প্রকট করে দেয়। ভারতীয় রাজাদের দুর্বলতা প্রকট করে দেয়। এই যুদ্ধে যখনই হেরে গেল, তখনই আহ, ভারতের যে রাজাদের যে ভিত্তি স্তম্ভ সেটা দুর্বল হয়ে পড়ে এবং ইংরেজরা আক্রমণ করতে শুরু করে। ফলে ইংরেজরা জয়ী হয় প্রথম কর্ণাটকের যুদ্ধে। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কখন হয়? 1749 থেকে 1754 খ্রিস্টাব্দ পর্যন্ত হয়েছিল। হায়দ্রাবাদ ও কর্ণাটকের সিংহাসন নিয়ে এই দ্বন্দ্বের কারণে এই যুদ্ধ হয়। হায়দ্রাবাদ ও কর্ণাটকের সিংহাসন নিয়ে। তাহলে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ মানে কখন কাদের মধ্যে হয়, এবং কি নিয়ে হয়েছিল? হায়দ্রাবাদ ও কর্ণাটকের সিংহাসন নিয়ে এই দ্বন্দ্বের কারণে এই যুদ্ধ হয়। ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা আরকট অধিকার করে। ক্লাইভের নেতৃত্বে ইংরেজরা আরকট বন্দর মানে অধিকার করে। পন্ডিচেরির সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। পন্ডিচেরির সন্ধির মাধ্যমে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধের কি হয়? পন্ডিচেরির সন্ধির মাধ্যমে দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ শেষ হয়। দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল। হায়দ্রাবাদ ও কর্ণাটকের সিংহাসন নিয়ে দ্বিতীয় রাজাদের বিবাদে এরা জড়িয়ে পড়ে। তাহলে প্রথম কর্ণাটকের কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ভারতীয়দের মধ্যে হয়েছিল, ভারতের রাজাদের মধ্যে হয়েছিল। কিন্তু দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল। এটা খুব ইম্পর্টেন্ট যে দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল। হায়দ্রাবাদ ও কর্ণাটকের সিংহাসন নিয়ে দেশীয় রাজাদের বিবাদে এরা জড়িয়ে পড়ে। ইংরেজরা নাসির জং
ও আনোয়ার উদ্দিনকে সমর্থন করে। তো ইংরেজরা নাসির জংকে সমর্থন করে, আর ফরাসিরা মুজাফফর জং ও চাঁদ সাহেবকে সমর্থন করে। তাহলে ইংরেজরা কাদেরকে সমর্থন করেছিল? নাসির জং ও আনোয়ার উদ্দিন, আর ফরাসিরা মুজাফফর জং ও চাঁদ সাহেবকে সমর্থন করে। পন্ডিচেরি সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়। 1754 খ্রিস্টাব্দে পন্ডিচেরি সন্ধির মাধ্যমে এই যুদ্ধের অবসান হয়, শেষ হয়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কখন হয়েছিল? 1753 খ্রিস্টাব্দে থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ভারতেও তার প্রভাব পড়ে। ইউরোপের সপ্তবর্ষব্যাপী যুদ্ধ শুরু হলে ভারতেও তার প্রভাব পড়ে। বন্দিবাসের যুদ্ধে ফরাসিরা চূড়ান্তভাবে পরাজিত হয়। বন্দিবাসের যুদ্ধে ফরাসিরা চূড়ান্তভাবে পরাজিত হয়। প্যারিসের যুদ্ধে প্যারিসের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। তাহলে কোন সন্ধির মাধ্যমে এই সন্ধির সমাপ্তি ঘটে? প্যারিসের সন্ধির মাধ্যমে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। এর ফলে ভারতে ফরাসি সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন চূর্ণ হয়। তো তৃতীয় কর্ণাটক যুদ্ধের মাধ্যমে ভারতে ফরাসিদের ওদের সাম্রাজ্য আর বৃদ্ধি পায় না, ওদের স্বপ্ন চূর্ণ হয়ে যায়, ভেঙে যায়। তৃতীয় কর্ণাটকের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ইংরেজ ও ফরাসিদের মধ্যে হয়েছিল। ইংরেজ সেনাপতি ছিলেন আয়ারকোট, ফরাসি সেনাপতি ছিলেন কাউন্ট দা লালি। ইংরেজ ফরাসিদের মধ্যে চন্দননগর ও পন্ডিচেরি দখল করে নেয়। ইংরেজ ফরাসিদের কাছ থেকে চন্দননগর, পন্ডিচেরি দখল করে নেয়। তো ইংরেজরা কি কি নিয়েছিল? তৃতীয় কর্ণাটকের যুদ্ধে জয়ীর পর চন্দননগর ও পন্ডিচেরি দখল করে নিয়েছিল। যুদ্ধের পর ফরাসিরা শুধুই বাণিজ্য করার অধিকার পায়, দুর্গ নির্গমন নয়। যুদ্ধের পর ফরাসিরা শুধু বাণিজ্য করার অধিকার পায়, দুর্গ নির্মাণ নয়। দুর্গ নির্মাণ আর করতে পারছিল না, শুধু বাণিজ্য করতে পারবে, বাড়ি ঘর আর বানাতে পারবে না, দুর্গ আর বানাতে পারবে না, সেটাই অধিকার পায় ফরাসিরা। ইউরোপে কোন বিপ্লব সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের জন্ম দিয়েছিল? ইউরোপের কোন বিপ্লব সাম্য, মৈত্রী ও স্বাধীনতা, সাম্য মানে সমান, সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের জন্ম দিয়েছিল? ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব 1789 সালে এর জন্ম দিয়েছিল। এই বিপ্লব বিশ্ব ইতিহাসের এক যুগান্তকারী ঘটনা। টিপু সুলতান ও রাজা রামমোহন রায় এই বিপ্লব দ্বারা প্রভাবিত হয়েছিলেন। কে কে ছিল? টিপু সুলতান আর রাজা রামমোহন রায়। ভারতের সংবিধানের প্রস্তাবনায় এই তিনটি শব্দ এখান থেকেই গৃহীত হয়। সাম্য, মৈত্রী, স্বাধীনতা আদর্শের জন্ম হয়েছিল ফরাসি বিপ্লব থেকে, 1789 সাল থেকে। এবং সেই যুদ্ধে সেই থিমটা, মানে সাম্য, মৈত্রী, স্বাধীনতা, এটা যুক্ত হয় ভারতের সংবিধানে। এটি রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের সূচনা করে। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রের সূচনা ঘটে, মানে ভোটের মাধ্যমে, তখন ভোটের মাধ্যমে তারপরে কি শুরু হয়? রাষ্ট্রপ্রধান শুরু হয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, এদের নির্বাচন শুরু হয় ফরাসি বিপ্লবের মাধ্যমে। কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন 1829 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর। 27 নম্বর রেগুলেশন দ্বারা এটি নিষিদ্ধ হয়। তাহলে কত সালে নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দে 4ই ডিসেম্বর, 4 ডিসেম্বর এটা নিষিদ্ধ করা হয়। সতীদাহ প্রথা কি যেন? সতীদাহ প্রথা হলো যে সহমরণ, মানে স্বামীর চিতায় জীবিত স্ত্রীকে পুড়িয়ে মারা ঘটনাটা হচ্ছে সতীদাহ প্রথা। এটা রাজা রামমোহন রায় লর্ড বেন্টিং এর সুপারিশে এটা বন্ধ হয়েছিল। এই কাজে তাকে প্রধান সাহায্য করেন রাজা রামমোহন রায়। হ্যাঁ, বললাম। গোঁড়া হিন্দুরা এর বিরোধিতা করে ধর্মসভা গঠন করেছিলেন। এটি ছিল ঊনবিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ সমাজ সংস্কার। ঊনবিংশ শতকের শ্রেষ্ঠ সমাজ সংস্কার কোনটি? সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ। প্রতিযোগিতামূলক সিভিল সার্ভিস পরীক্ষা কবে চালু হয়? প্রতিযোগিতামূলক যে সিভিল সার্ভিস পরীক্ষা, সেটা কবে চালু হয়? 1853 খ্রিস্টাব্দে
চালু হয়। 1853 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়। 1853 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী এই ব্যবস্থা চালু হয়। 1853 সালের চার্টার অ্যাক্ট অনুযায়ী এই ব্যবস্থা চালু হয়। লর্ড ডালহৌসির আমলে এটি শুরু হয়। তাহলে কার আমলে শুরু হয়? লর্ড ডালহৌসির আমলে সিভিল সার্ভিস পরীক্ষা শুরু হয়। এর আগে সিভিল সার্ভেন্টরা ডাইরেক্টরেট দ্বারা মনোনীত হতেন। ডাইরেক্টরেট দ্বারা মনোনীত হতেন। সত্যেন্দ্র ঠাকুর ছিলেন প্রথম ভারতীয় আইএএস, আইসিএস, আইসিএস সরি আইসিএস, আইএএস ওটা হলো আলাদা একটা পদ। আইসিএস সত্যেন্দ্র ঠাকুর, তাহলে ভারতের প্রথম আইসিএস কে হলেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ভারতের প্রথম আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেছিলেন? ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায়। তিনি একেশ্বরবাদের প্রচারের উদ্দেশ্যে এটি করেন। তাহলে তার উদ্দেশ্য কি ছিল? ব্রাহ্ম সমাজ মানে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি ছিল? একেশ্বরবাদ প্রচারের উদ্দেশ্য ছিল এটা। এখানে কোনো মূর্তি পূজার স্থান ছিল না। মূর্তি পূজা বন্ধ করতে চেয়েছিলেন রাজা রামমোহন রায়। এটি হিন্দু ধর্মের কুসংস্কার দূর করার আন্দোলন ছিল। হিন্দু ধর্মের কুসংস্কার দূর করার একটা আন্দোলন ছিল। কুসংস্কার কোন জিনিসটা? ধরে নাও একই পাত্রে জল খাওয়া যাবে না, মানে একটা যদি মানে উচ্চপদস্থ হিন্দু সেই পাত্রে জল খায়, নিম্ন জাতির হিন্দুরা বা মানে মুসলমানরা সেই গ্লাসে জল পান করলে পরবর্তীতে সেই মানে উম উচ্চপদস্থ হিন্দু সেই মানে সেই এটা কাপটা বা মগটা ব্যবহার করতে পারতো না। সেটাকেই বলা হয় কুসংস্কার। এগুলোই হচ্ছে কুসংস্কার, অনেক রয়েছে। আমি একটা উদাহরণ দিলাম। বেদ ও উপনিষদ ছিল এর ভিত্তি। বেদ ও উপনিষদ ছিল মানে ব্রাহ্ম সমাজের মূল ভিত্তি। বেদ উপনিষদ ছিল মূল ভিত্তি, ব্রাহ্ম সমাজের মূল ভিত্তি। ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা হয়েছিল। প্রথমে এর নাম ছিল ব্রাহ্ম সভা। তাহলে ব্রাহ্ম সমাজের আদি নাম কি ছিল বা পূর্ব নাম কি ছিল? ব্রাহ্ম সভা। ব্রাহ্ম সভা ছিল ব্রাহ্ম সমাজের আদি নাম। 1830 সালে এর নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ রাখা হয়। তাহলে কত সালে? 1830 সালে। তাহলে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা কবে হয়েছিল? 1828 সালে। তখন নাম ছিল ব্রাহ্ম সভা। পরবর্তীকালে 1830 সালে এর নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ রাখা হয়। তারাচাঁদ চক্রবর্তী এর প্রথম সম্পাদক ছিলেন। তারাচাঁদ চক্রবর্তী ছিল এর প্রথম সম্পাদক। এটি বাংলার নবজাগরণের পথ প্রদর্শক ছিল। বাংলায় যে নবজাগরণ পুনর্জন্ম হয়েছিল তার পথ প্রদর্শক ছিল ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা। কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। সতীদাহ প্রথার নিষিদ্ধ করেন কে? লর্ড বেন্টিং আইন করে এটা বন্ধ করেন। রামমোহন রায় সংবাদ কৌমুদী পত্রিকার মাধ্যমে জনমত গড়ে তোলেন। রামমোহন রায় তার সংবাদ কৌমুদী সংবাদ কৌমুদী পত্রিকাটা কার ছিল? রাজা রামমোহন রায়। এটি হিন্দু সমাজের একটি দীর্ঘদিনের নিষ্ঠুর প্রথা ছিল। হিন্দু সমাজের একটা নিষ্ঠুর প্রথা ছিল সতীদাহ প্রথা, সহমরণ। আকবর ও মারাঠারা এর আগে এটি বন্ধ করার চেষ্টা করেছিলেন। আকবর ও মারাঠারাও এর আগে এটা বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি। পরবর্তীকালে রাজা রামমোহন রায় 1829 সালে লর্ড বেন্টিং এর মানে মানে আইন করে এটা বন্ধ করে দিয়েছিলেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। 1866 সালে মূল ব্রাহ্ম সমাজ ভেঙে এটি গঠিত হয়। 1866 সালে 1829 সালে ব্রাহ্ম সমাজ গঠিত হলো। 1828 সালে সরি 1828 সালে ব্রাহ্ম সমাজ গঠিত হলো, ব্রাহ্ম সভা গঠিত হয়েছিল। সেই ব্রাহ্ম সমাজ ভেঙে কেশবচন্দ্র সেন
কি করে ভারতীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে পুরনো সমাজটি আদি ব্রাহ্ম সমাজ নামে পরিচিত। দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে পুরনো ব্রাহ্ম সমাজটি আদি ব্রাহ্ম সমাজ, আর এটা হচ্ছে নব্য ব্রাহ্ম সমাজ। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলনকে সর্বভারতীয় রূপ দেন। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম আন্দোলনকে সর্বভারতীয় রূপ দেন। তিনি জাতিভেদ প্রথা, বাল্য বিবাহের বিরুদ্ধে তীব্র আন্দোলন করেন। জাতিভেদ প্রথা আর বাল্য বিবাহ, কম বয়সে যে বিবাহ হয়, সেটার বিরুদ্ধে তিনি তীব্র আন্দোলন করেন কেশবচন্দ্র সেন। ইয়ং বেঙ্গল কথাটি প্রথম কে ব্যবহার করেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত প্রথম ইয়ং বেঙ্গল কথাটি ব্যবহার করেছিলেন। তিনি ছিলেন বিখ্যাত কবি ও সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। তাহলে ঈশ্বরচন্দ্র গুপ্ত কে ছিলেন? সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন। ধীরজীয়র অনুগামীদের ব্যঙ্গ করে তিনি এই শব্দটি ব্যবহার করেন, ইয়ং বেঙ্গল। ইয়ং বেঙ্গল, ধীরজীয়র অনুগামীদের ব্যঙ্গ করে তিনি এই শব্দটি ব্যবহার করেন। তো ধীরজীয়র অনুগামীরা কি নামে পরিচিত? ইয়ং বেঙ্গল নামে পরিচিত। পরবর্তীকালে এটি প্রগতিশীল আন্দোলনের নাম হয়ে ওঠে। ইয়ং বেঙ্গলরা হিন্দু ধর্মের গোঁড়ামির তীব্র সমালোচনা করত। ইয়ং বেঙ্গলরা হিন্দু ধর্মের গোঁড়ামির তীব্র সমালোচনা করত। ইয়ং বেঙ্গল কথাটি প্রথম কবে ব্যবহার করা হয়? 1848 সালে প্রথম ব্যবহার করা হয়। 1848 সালে ইয়ং বেঙ্গল কথাটি ব্যবহার করা হয়। ডিরোজিওর মৃত্যুর অনেক পরে এই শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। ডিরোজিওর মৃত্যুর অনেক পরে এই শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে। ডিরোজিওর ছাত্ররা নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। ইয়ং বেঙ্গল শব্দের অর্থ হচ্ছে নব্যবঙ্গ। তারা একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা গঠন করে, মানে ইয়ং বেঙ্গলরা, নব্যবঙ্গের সন্তানরা একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটা বিতর্ক সভা গঠন করে। তাদের মুখপত্র ছিল পার্থেনন ও জ্ঞানাসন। জ্ঞানাসন, জ্ঞানাসন ইত্যাদি। ডিরোজিও কে ছিল? হিন্দু কলেজের তরুণ শিক্ষক ও ইয়ং বেঙ্গল দলের নেতা। ডিরোজিও কে ছিল? হিন্দু কলেজের তরুণ শিক্ষক, ইয়ং বেঙ্গল দলের নেতা ছিলেন। তিনি ছিলেন একজন ইউরোপীয় বা ফিরিঙ্গি। যারা বিদেশি ইউরোপ থেকে আসে তাদেরকে বলা হয় ফিরিঙ্গি। তিনি ফরাসি বিপ্লবের সাম্য, মৈত্রী, স্বাধীনতার আদর্শে অনুপ্রাণিত ছিলেন। সাম্য, মৈত্রী, স্বাধীনতা, যেই কথাটা যুক্ত করা হয় ভারতীয় সংবিধানে, হ্যাঁ, ফরাসি বিপ্লবের সময় যেই কথাগুলো ভারতের সংবিধানে যুক্ত করা হয় ফরাসি বিপ্লবের সময়, তিনি ছিলেন ফরাসি অনুপ্রাণিত। ছাত্রদের মনে তিনি যুক্তিবাদ ও সত্যের প্রতি আগ্রহ জাগিয়ে তোলেন। ছাত্রদের মনে তিনি যুক্তিবাদ ও সত্যের প্রতি আগ্রহ জাগিয়ে তোলেন। ব্রাহ্মণী শীলদের চাপে 1831 সালে তাকে হিন্দু কলেজ থেকে পদত্যাগ করতে হয়। ব্রাহ্মণশীলদের চাপে 1831 সালে হিন্দু কলেজ থেকে পদত্যাগ করতে হয়। তাহলে হিন্দু কলেজের অধ্যাপক ছিলেন ডিরোজিও। বিধবা বিবাহ আইন কবে পাশ করা হয়? বিধবা বিবাহ আইন কবে পাশ করা হয়? বিধবা বিবাহ মানে হলো যে, মানে যে সমস্ত আহ, মহিলাদের বিয়ে হয়ে যাওয়ার পরে যখন তার স্বামী মানে বা মারা যায়, তারপরে সেই মেয়েটাকে আবার যখন নতুন করে বিয়ে দেওয়া হয় সেটাকে বলা হয় বিধবা বিবাহ। আইন কবে পাশ করা হয়? 1856 খ্রিস্টাব্দে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ করা হয়। লর্ড ডালহৌসি এই আইনের খসড়া তৈরি করেন। লর্ড ডালহৌসি এই আইনের ড্রাফট বা খসড়া তৈরি করেন। লর্ড ক্যানিং এর সময় এটি আইন হিসেবে পাশ হয়। লর্ড ক্যানিং এর সময় এটা আইন করে মানে চালু করা হয়। এটি 15 নম্বর রেগুলেশন হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট নামে পরিচিত। 15 নম্বর রেগুলেশন হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট নামেও পরিচিত। এর ফলে বিধবাদের পুনর্বিবাহ আইন সিদ্ধ হয়, আইনে আনা হয়।
বিধবা বিবাহের জন্য কে আন্দোলন করেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বা বিধবা বিবাহের আন্দোলনের প্রাণ পুরুষ কে ছিলেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি পরাশর সংহিতা থেকে প্রমাণ করেন যে শাস্ত্রে বিধবা বিবাহ স্বীকৃত। পরাশর সংহিতা থেকে প্রমাণ করেন যে শাস্ত্রে বিধবা বিবাহ স্বীকৃত। তিনি প্রায় 1000 বিধবার বিবাহের ব্যবস্থা করেছিলেন। নিজের একমাত্র পুত্রের সাথেও তিনি এক বিধবার বিবাহ দেন। নিজের একমাত্র পুত্রের সাথে তিনি এক বিধবার বিবাহ দেন। নারী শিক্ষা প্রসারেও তার অবদান অনস্বীকার্য। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা কবে হয়? 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করা হয়। এটি বোম্বাই শহরে, বর্তমানে মুম্বাই শহরে প্রতিষ্ঠিত হয়। এটা বোম্বাই, আগে ছিল পূর্ব নাম ছিল বোম্বাই, এখন বর্তমান নাম হলো মুম্বাই। এই মুম্বাই শহরে প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ। কেশবচন্দ্র সেন মহারাষ্ট্র সফরের প্রভাবে এটি গড়ে ওঠে। কেশবচন্দ্র সেনের মহারাষ্ট্র সফরের প্রভাবে এটি গড়ে ওঠে। কার মাধ্যমে? কেশবচন্দ্র সেনের মহারাষ্ট্র সফরের প্রভাবে এটা গড়ে ওঠে। এটি ছিল মহারাষ্ট্রের সমাজের সংস্কার আন্দোলনের কেন্দ্রবিন্দু। মহারাষ্ট্র সমাজ সংস্কার আন্দোলনের কেন্দ্রবিন্দু। নারী শিক্ষা, বিধবা বিবাহ, অস্পৃশ্যতা দূরীকরণ ছিল এর লক্ষ্য। নারী শিক্ষা, বিধবা বিবাহ, অস্পৃশ্যতা দূরীকরণ। অস্পৃশ্যতা ছুঁইলেই জাত যাবে, এই জিনিসটা দূর করা হয়েছিল। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ ছিল প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। ডক্টর আত্মারাম পান্ডুরঙ্গ ছিল প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও চিকিৎসক। তিনি কি ছিলেন? একজন চিকিৎসক। তিনি মহাদেব গোবিন্দ রানাডে ও আর জি ভান্ডারকর পরে এতে যোগ দেন। আর জি ভান্ডারকর প্রার্থনা সমাজে যোগ দেন। এই ব্রাহ্ম সমাজের আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল। এটি ব্রাহ্ম সমাজের আদর্শ দ্বারা অনুপ্রাণিত ছিল। তবে এরা হিন্দু সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়নি। মহাদেব গোবিন্দ রানাডে কবে প্রার্থনা সমাজে যোগ দেন? 1870 সালে। 1870 সালে মহাদেব গোবিন্দ রানাডে প্রার্থনা সমাজে যোগদান করেন। তার যোগদানের পর প্রার্থনা সমাজ সর্বভারতীয় রূপ পায়। তার যোগদানের পর প্রার্থনা সমাজ সর্বভারতীয় রূপ পায়। তিনি পশ্চিম ভারতের সক্রেটিস নামে পরিচিত। তাহলে পশ্চিম ভারতের সক্রেটিস নামে কে পরিচিত? মহাদেব গোবিন্দ রানাডে। পশ্চিম ভারতের সক্রেটিস নামে কে পরিচিত? মহাদেব গোবিন্দ রানাডে। তিনি পুনা সার্বজনীন সভা ও ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। তিনি পুনা সার্বজনীন সভা ও ইন্ডিয়ান ন্যাশনাল সোশ্যাল কনফারেন্স প্রতিষ্ঠা করেন। তিনি বিধবা বিবাহ সমিতি গঠন করেছিলেন। বিধবা বিবাহ সমিতি গঠন করেছিল কে? মহাদেব গোবিন্দ রানাডে। জ্যোতিবা গোবিন্দ ফুলে বা জ্যোতিবা গোবিন্দ ফুলে কে ছিলেন? মহারাষ্ট্রের বিখ্যাত সমাজ সংস্কারক ও দলিত নেতা ছিলেন জ্যোতিবা গোবিন্দ ফুলে। তিনি 1873 সালে সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেন। তিনি 1873 সালে সত্য শোধক সমাজ প্রতিষ্ঠা করেন। 1873 সালে তিনি নিম্ন বর্ণের মানুষ ও অস্পৃশ্যদের অধিকার রক্ষায় আন্দোলন করেন। নিম্ন বর্ণের মানুষ ও অস্পৃশ্যতাদের অধিকার রক্ষায় আন্দোলন করেন জ্যোতিবা গোবিন্দ ফুলে। তার বিখ্যাত গ্রন্থের নাম গুলামগিরি। তার বিখ্যাত গ্রন্থের নাম গুলামগিরি। তিনি স্ত্রী শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে তিনি স্ত্রী শিক্ষার প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে জ্যোতিবা গোবিন্দ ফুলে কোথাকার বাসিন্দা ছিলেন? মহারাষ্ট্রের। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হতো? দক্ষিণ ভারতে বিদ্যাসাগর কাকে বলা হতো?
বা কাকে বলা হয়ে থাকে? বীরেশলিঙ্গম পান্তলুকে। বীরেশলিঙ্গম পান্তলুকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। তিনি অন্ধ্রপ্রদেশের নবজাগরণের জনক। অন্ধ্রপ্রদেশের নবজাগরণের জনক কে ছিলেন? বীরেশলিঙ্গম পান্তালু পান্তলুকে। বীরেশলিঙ্গম পান্তলু ছিল অন্ধ্রপ্রদেশের নবজাগরণের জনক। বীরেশলিঙ্গম পান্তলু। হ্যাঁ, বীরেশলিঙ্গম পান্তলু ছিল অন্ধ্রপ্রদেশের নবজাগরণের জনক। তিনি দক্ষিণ ভারতে বিধবা বিবাহ আন্দোলন নেতৃত্ব দেন। তাহলে দক্ষিণ ভারতে বিধবা বিবাহ আন্দোলনের নেতৃত্ব কে দেন? বীরেশলিঙ্গম পান্তলু। তিনি রাজমুন্দ্রি সোশ্যাল রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। রাজমুন্দ্রি সোশ্যাল রিফর্ম অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। তিনি তেলেগু সাহিত্যেও আধুনিকতার প্রবর্তন করেন। তেলেগু সাহিত্যেও আধুনিকতার প্রবর্তন করেন। অস্পৃশ্যতা বিরুদ্ধে দক্ষিণ ভারতের কোন সমাজ সংস্কারক আন্দোলন করেন? শ্রী নারায়ণ গুরু। শ্রী নারায়ণ গুরু অস্পৃশ্যতার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন দক্ষিণ ভারত থেকে। তিনি কেরালার ইঝারা সম্প্রদায়ের মানুষ ছিলেন। ঝাভা সম্প্রদায়ের মানুষ ছিলেন। তার বিখ্যাত উক্তি এক জাতি এক ধর্ম এক ঈশ্বর। তার বিখ্যাত উক্তি কি ছিল? এক জাতি এক ধর্ম এক ঈশ্বর। কার? শ্রীনারায়ণ গুরু। তিনি ভাইকম সত্যাগ্রহে ভাইকম সত্যাগ্রহে মন্দিরে প্রবেশের অধিকার অনুপ্রেরণা জাগান। তিনি ভাইকম সত্যাগ্রহে মন্দির প্রবেশের অধিকার, ভাইকম সত্যাগ্রহের অর্থ হলো মন্দির প্রবেশের অধিকার অনুপ্রেরণা যোগান। তিনি শ্রীনারায়ণ ধর্ম পরিপালন যোগম SNDP প্রতিষ্ঠা করেন। তিনি শ্রীনারায়ণ ধর্ম পরিপালন যোগম SNDP প্রতিষ্ঠা করেন শ্রীনারায়ণ গুরু। আধুনিক ভারতের জনক কাকে বলা হয়? আধুনিক ভারতের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। আধুনিক ভারতের জনক বলা হয়। তিনি ভারতের প্রথম আধুনিক মানুষ, ফার্স্ট মডার্ন ম্যান তাকে বলা হয়। আধুনিক ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে। তিনি পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞান চেতনার সমর্থক ছিলেন। পাশ্চাত্য শিক্ষা ও বিজ্ঞান চেতনার সমর্থক ছিলেন। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। তাহলে তাকে রাজা উপাধি কে দিয়েছিলেন? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তিনি সংবাদপত্রের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তার সংবাদপত্রের নাম হচ্ছে সংবাদ কৌমুদী। ডিরোজিওর দুজন শিষ্যের নাম লেখো। রামতনু লাহিড়ী ও রামগোপাল ঘোষ। রামতনু লাহিড়ী ও রামগোপাল ঘোষ ছিল ডিরোজিওর দুজন শিষ্য। এছাড়াও ছিলেন পেরিচাঁদ মিত্র, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। রামতনু লাহিড়ী ব্রহ্মধর্ম গ্রহণ করেছিলেন। রামতনু লাহিড়ী ব্রহ্মধর্ম গ্রহণ করেছিলেন। রামগোপাল ঘোষ একজন বিখ্যাত বাগ্মী ছিলেন। এরা সবাই নববঙ্গ ইয়ং বেঙ্গল দলের সদস্য ছিলেন। তাহলে নববঙ্গ ইয়ং বেঙ্গল দলের সদস্য দুজনের নাম লেখো। তাহলে রামতনু লাহিড়ী ও রামগোপাল ঘোষ। আর্য সমাজের প্রতিষ্ঠা কে ছিলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। স্বামী দয়ানন্দ সরস্বতী ছিল আর্য সমাজের প্রতিষ্ঠাতা। তার আসল নাম ছিল মূলা শঙ্কর। মূলা শঙ্কর ছিল তার আসল নাম। স্বামী দয়ানন্দ সরস্বতীর আসল নাম ছিল মূলা শঙ্কর। তিনি বেদে ফিরে যাও স্লোগান দেন। গো ব্যাক টু দ্য ভেদাস। গো ব্যাক টু দ্য ভেদাস এর স্লোগান কে দেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। বেদে ফিরে যাও কে বলেন? স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি মূর্তি পূজা ও জাতিভেদের বিরোধী ছিলেন। তিনি মূর্তি পূজা ও জাতিভেদের বিরোধী ছিলেন। তিনি ধর্মান্তরিত হিন্দুদের ফিরিয়ে আনতে শুদ্ধি আন্দোলন করেন। তিনি ধর্মান্তরিত হিন্দুদের ফিরিয়ে আনতে শুদ্ধি আন্দোলন করেন। আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজ প্রতিষ্ঠিত হয়। এটি বোম্বাই শহরে প্রতিষ্ঠিত হয়। পরে লাহোরে সদর দপ্তর হয়। উত্তর ও পশ্চিম ভারতে এটা ব্যাপকভাবে
প্রভাব ছিল। উত্তর ও পশ্চিম ভারতে এর ব্যাপক প্রভাব ছিল। শিক্ষা বিস্তারে ডিএভি স্কুলে এই কলেজ স্থাপন করা হয়। শিক্ষা বিস্তারে ডিএভি স্কুল ও কলেজে এটা স্থাপন করা হয়। এটি ভারতীয় জাতীয়তাবাদের বিকাশে সাহায্য করে। হ্যাঁ, যে সমস্ত স্টুডেন্টরা এখন পর্যন্ত দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, পাশে থাকা লাইক বটনটি টিপে লাইক করো। মানে লাইক করলে আমি কি হই, আরো উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করি, আরো ভালোভাবে ভালোভাবে তোমাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করি। অতএব লাইক করো, সাবস্ক্রাইব করো। পরবর্তী আরো ইতিহাসের আরো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আরো আসবে, আরো দুই একটা ভিডিও আসবে ইতিহাস থেকে। হ্যাঁ, এটা হলো ইংরেজদের ইংরেজরা ইংরেজ ও ফরাসিরা ভারতে যে এসেছিল এবং সে সময়ের কাজগুলো কি কি হয়েছিল সে সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, সেই কোশ্চেনগুলোর আলোচনা হলো। দেখো, আর কয়েকটা কোশ্চেন আছে, দেখো। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? দয়ানন্দ সরস্বতী। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতাকে? স্বামী দয়ানন্দ সরস্বতী। এটি আর্য সমাজের প্রধান ধর্মগ্রন্থ। সত্যার্থ প্রকাশ আর্য সমাজের প্রধান ধর্মগ্রন্থ। এটি হিন্দি ভাষায় রচিত হয়েছিল। তাহলে সত্যার্থ প্রকাশ গ্রন্থটি কোন ভাষায় রচিত হয়েছিল? হিন্দি ভাষায় রচিত হয়েছিল। এতে বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা হয়েছে। বৈদিক ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করা হয়েছে। বৈদিক ধর্ম বা বেদ সম্পর্কে যে মানে মতবাদগুলো, বেদে কি কি জিনিস ভালো আছে সে সম্পর্কেই দয়ানন্দ সরস্বতী সত্যার্থ প্রকাশ গ্রন্থে পরিস্ফুটন করেছেন। তিনি এই বইয়ে স্বরাজ ও স্বদেশী ধারণা কথা বলেছেন। মোহামেডান অ্যাংলো ইন্ডিয়ান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1875 খ্রিস্টাব্দে। 1875 খ্রিস্টাব্দে মোহামেডান অ্যাংলো ইন্ডিয়ান কলেজ প্রতিষ্ঠিত হয়। স্যার আহমেদ খান এটি প্রতিষ্ঠা করেন। তাহলে কে প্রতিষ্ঠা করেন মোহামেডান অ্যাংলো ইন্ডিয়ান কলেজ? স্যার সৈয়দ আহমেদ খান এটি প্রতিষ্ঠা করেন। লর্ড লিটন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। লর্ড লিটন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি 1920 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। তাহলে অ্যাংলো মোহামেডান অ্যাংলো ইন্ডিয়ান কলেজ 1920 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়। মুসলিম সমাজের আধুনিক শিক্ষা বিস্তারে এটি মুখ্য ভূমিকা নেয়। মুসলিম সমাজের আধুনিক শিক্ষা বিস্তারে এটা মুখ্য ভূমিকা নেয়। আলিগড় আন্দোলনের জনক কে ছিলেন? স্যার সৈয়দ আহমেদ খাঁ আলিগড় আন্দোলনের জনক ছিলেন। তিনি মুসলিম সমাজকে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। তিনি মুসলিম সমাজকে আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করতে চেয়েছিলেন। তিনি সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। 1864 খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তিনি কংগ্রেস প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। কংগ্রেস প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খাঁ। তিনি যুক্তি ও বিজ্ঞানের উপর গুরুত্ব দেন। তিনি যুক্তি ও বিজ্ঞানের উপর গুরুত্ব দেন। পার্সি সমাজের একজন সমাজ সংস্কারকের নাম লেখো। এ এস বেঙ্গলি এস এস বেঙ্গলি। এস এস বেঙ্গলি ছিল পার্সি সমাজের একজন সমাজ সংস্কারক। দাদাভাই নৌরাজিও একজন বিশিষ্ট পার্সি সংস্কারক ছিলেন। 1851 সালে রাহানুমা ই মোজাদায়েস্ত্র সভা গঠন করেন। মোজাদায়েস্ত্র সভা গঠন করেন 1851 সালে। নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে তারা কাজ করেন। নারী শিক্ষা ও বাল্যবিবাহ রোধে তারা কাজ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো। রাষ্ট্রগোপ্তার সত্যবক্তা ছিল তার মুখপাত্র। রাষ্ট্রগোপ্তার বা সত্যবক্তা ছিল তার মুখপাত্র, প্রধান লোক।
সিংহ সভা কবে স্থাপিত হয়? সিংহ সভা স্থাপিত হয় 1879 খ্রিস্টাব্দে। সিংহ সভা স্থাপিত হয়। শিখ ধর্ম সংস্কারের জন্য অমৃতসরে এটি প্রতিষ্ঠিত হয়। শিখ ধর্ম সংস্কারের জন্য অমৃতসরে এটি প্রতিষ্ঠিত হয়। খ্রিস্টান মিশনারিদের ধর্মান্ধকরণ রোধ করা ছিল এর লক্ষ্য। খ্রিস্টান ধর্মান্তরকরণ মানে হলো মানে খ্রিস্টান মিশনারিরা এসেছিল ভারতে, তারা কনভার্ট করে নিচ্ছিল নিজেদের ধর্মে, মানে হিন্দু বা মুসলিমদের নিজের ধর্মে কনভার্ট করে নিচ্ছিল বিভিন্ন রকম কথাবার্তা বলে। সেটাকে রোধ করেছিল আহ এই সভা, সিংহ সভা সেটাকে রোধ করতে সচেষ্ট হয়। এর উদ্যোগে লাহোরে মানে খালসা কলেজ প্রতিষ্ঠিত হয়। এর উদ্যোগে লাহোরে খালসা কলেজ, তো লাহোরটা কোথায়? পাকিস্তানে। পাকিস্তানে খালসা কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি আকালি আন্দোলনের পূর্বসূরি ছিল। আকালি বা অকালি আন্দোলনের পূর্বসূরি ছিল। তো সিংহ সভা ছিল অকালি আন্দোলনের পূর্বসূরি। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য। হ্যাঁ, পরবর্তী ভিডিওগুলো যেটা আসতে চলেছে সেটা হলো আরো কিছু কোশ্চেন রয়েছে ইংরেজ ও ফরাসিদের মানে যুদ্ধের বিবরণ নিয়ে, ইংরেজ ও ফরাসিদের যুদ্ধের গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে সেগুলো আসতে চলেছে। আরো কিছু আসতে চলেছে, সেগুলো হলো নবাব ও বিভিন্ন যুদ্ধগুলো, যেমন বক্সার যুদ্ধ। বক্সার যুদ্ধ তো হলো যেমন হলো সিপাহি বিদ্রোহ, তারপরে পলাশির যুদ্ধ, তারপরে হলদিরামের যুদ্ধ। এই যে যুদ্ধগুলোর বিস্তার আমরা পড়ব পরবর্তী ভিডিওগুলোতে, পরবর্তী যেগুলো ভিডিও আসতে চলেছে সেগুলো থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ।